হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আমার আরেকটি নতুন ভিডিওতে, যেখানে আমি আজকে দেখাবো যে সঞ্চয়পত্র থেকে আপনার যদি ইনকাম থাকে এবং আপনি এই অর্থ বছরে যদি নতুন একটি সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে কীভাবে দেখাবেন, কীভাবে ক্যালকুলেশন করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনি সেটি পুরোপুরি জেনে যাবেন। ধরুন আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। মিস শক্তি রানী সরকার একজন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী। আজকে আমি যেটা দেখাচ্ছি একজন সরকারি কর্মচারী, তারও একটা সঞ্চয়পত্র রয়েছে। ঠিক আছে? এখানে আমি একটু বলে রাখি, যারা সরকারি চাকরিজীবী রয়েছে এবং যারা প্রাইভেট চাকরিজীবী রয়েছে, তাদের ভিতরে শুধু পার্থক্য রয়েছে বেতন খাতে আয়। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনে শুধু পার্থক্য রয়েছে। কিন্তু আপনার যে সঞ্চয়পত্র থেকে আয় এবং গৃহ সম্পত্তি থেকে আয়, এই দুটো কিন্তু সেম থাকবে, সবার সবার জন্য একবারে সেম। সে সে যদি সরকারি চাকরিজীবী হয়, সে যদি প্রাইভেট চাকরিজীবী হয়, সবার জন্যই এই সঞ্চয়পত্র ক্যালকুলেশনের নিয়মটা এবং গৃহ সম্পত্তির থেকে আয় যে নিয়মটা, মানে রুলসটা সবার জন্য সমান। কিন্তু বেতন খাতে আয় এখানে সরকারি যারা চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা এবং প্রাইভেট চাকরিজীবী রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা। ওকে, আমার আজকে মেইন ফোকাস হচ্ছে আপনারা কিভাবে সঞ্চয়পত্রে যে ইনকাম করেন, সেই ইনকামটা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে কিভাবে দেখাবেন, হোক সেটা অনলাইনে, হোক সেটা অফলাইনে। ওকে, এখানে দেখুন লেখা আছে বেতন খাতে আয় তার হচ্ছে ১ বছরে। ১ বছর বলতে এখানে কোন বছরে বোঝাচ্ছে? জুলাইয়ের ১ তারিখ থেকে ২০২৩ সাল থেকে তারপর হচ্ছে জুনের ৩০ তারিখ পর্যন্ত ২০২৪ সাল। এই যে ১ বছরের আপনার ইনকাম ইয়ার, ঠিক আছে? এই ইনকাম ইয়ারের আপনার টোটাল কত আয় করেছেন, সেখানের উপর ভিত্তি করে আপনার এই ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। ওকে, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার কত? অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ২০২৪-২০২৫, অর্থাৎ কর বর্ষ। ওকে, তাহলে বেতন খাতে আয় এখানে এক্সাম্পল অনুযায়ী দেখাচ্ছি ৭,১৮,২০০ টাকা। হুম, গৃহ সম্পত্তি খাতে আয় তার হচ্ছে ১,২০,০০০ টাকা। হোক সেটা তার অন্য কোনো হাউস রেন্ট হইতে পারে বা অন্য কোনো গৃহ সম্পত্তি খাতে তার ইনকাম হইতে পারে। নিয়মিত আয়ের উৎস অর্থাৎ তার বেতন খাত থেকে এবং গৃহ সম্পত্তি থেকে তার নিয়মিত আয় হচ্ছে প্রতি মাসে ৮,৩৮,২০০ টাকা প্রতি মাসে মাসে, অর্থাৎ এখানে ১ বছরেরটা। ঠিক আছে? তার ইনকাম ইয়ারের থেকে আয় হচ্ছে ৮,৩৮,২০০ টাকা। এখন হচ্ছে মেইন ইস্যু, তার তো সঞ্চয়পত্র রয়েছে। তার এই সঞ্চয়পত্র থেকে সে ওই এক অর্থ বছরে ৫০,০০০ টাকা সে কি ইনকাম করেছে। সঞ্চয়পত্রের ইনকাম, সুদ যেটা বলে বা মুনাফা, সঞ্চয়পত্র থেকে মুনাফা হয়েছে ৫০,০০০ টাকা। এবং সে এই সঞ্চয়পত্র থেকে যে তার মুনাফা এসেছে, ঠিক আছে, সেখান থেকে সে ১০% হারে উৎস কর কর্তন করা হয়েছে ৫,০০০ টাকা। এখানে দেখুন ১০%। এখানে যদি তার যদি ৫,০০,০০০ টাকার যদি কম সঞ্চয়পত্র থাকতো, তখন কিন্তু ৫% হারে উৎস কর কর্তন করা হতো। যেহেতু তার ৫,০০,০০০-এর বেশি তার সঞ্চয়পত্র এখানে ইনভেস্ট রয়েছে, দ্যাটস ওয়াই এখানে ১০%। একটু আপনাদের জাস্ট একটু বলে রাখলাম। তাহলে এখানে দেখুন তার সঞ্চয়পত্র থেকে ইনকাম করছে ৫০,০০০ টাকা এবং সে অলরেডি ৫,০০০ টাকা সে কি করে গভর্নমেন্টকে, ঠিক আছে, সরকারকে উৎস কর সে দিয়ে ফেলছে। ঠিক আছে, এই যে ক্যালকুলেশনটা আপনারা কিভাবে করবেন, আজকের আমার মেইন থিম হচ্ছে এই সঞ্চয়পত্র এই বিষয়টা। ওকে, তাহলে দেখুন তার সেই এই এক অর্থ বছরের টোটাল হচ্ছে ইনকাম কত? ৮,৮৮,২০০ টাকা। তার মানে কি এই ৮,৮৮,২০০ টাকার উপরে কি তার কি ট্যাক্স ক্যালকুলেশন হবে? নো। কারণটা হচ্ছে এখানে দেখুন বেতন খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়, এখানে কিন্তু সেখানে ট্যাক্স দেয়নি। দেশে কখন থেকে? এই যে তার যে সঞ্চয়পত্র রয়েছে সেখান থেকে যে ইনকাম রয়েছে, সেখান এই যে ইনকাম, ঠিক আছে, এই ইনকামের এগেনস্টে সে কিন্তু সরকারকে আর কি ৫,০০০ টাকা উৎস কর করেছে। ওকে, তাহলে এখন আমরা চলুন এই যে এক্সাম্পল আমি দিয়েছি সেটা কিভাবে আমরা আমাদের ট্যাক্স রিটার্ন ফাইলিং করব। ওকে, এখানে দেখুন এখানে বলা হচ্ছে মিস সরকারের রিয়াত যোগ্য খাতে মোট বিনিয়োগের পরিমাণ ছিল নিম্নরূপ। এখানে আরেকটু বলে রাখি, আপনি যদি এই এক অর্থ বছরে, ঠিক আছে, যদি আপনি নতুন করে সঞ্চয়পত্র কিনেন, তাহলে আপনি ওই যে সঞ্চয়পত্র কিনলেন সেটার উপর কিন্তু আপনি একটা রিয়াত পাবেন। এখানে আমি একটু একটু এক্সাম্পল সহকারে আরো দিচ্ছি। ভবিষ্যৎ তহবিল আইন ১৯২৫ অনুযায়ী প্রযোজ্য
ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা তার কত ছিল? ৯৬,০০০ টাকা। কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা গোষ্ঠী বীমা স্কিমের কিস্তি হচ্ছে ৩,০০০ টাকা। যেহেতু তো সরকারি সে জব করে, সেক্ষেত্রে তার এই স্কিমগুলো মানে রয়েছে। এখানে দেখুন, নতুন সঞ্চয়পত্র সে ক্রয় করছে আরও ১,০০,০০০ টাকা। তার মানে এই যে ১,০০,০০০ টাকা যে ক্রয় করছে আর নতুন সঞ্চয়পত্র, এটার উপর সে ১৫% হারে যে টাকা আসবে সেটা কিন্তু সে রিবেট নেওয়ার একটা সুযোগ পাবে। জীবন বীমার কিস্তি হচ্ছে ১২,০০০ টাকা। স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ ৫,০০০ টাকা। এই যে টোটাল বিনিয়োগ করেছে সে, এই টোটাল বিনিয়োগের যোগফল থেকে সে ১৫% হারে একটি কি কর রেয়াতের সুযোগ পাবে। টোটাল হচ্ছে অনুমোদনযোগ্য বিনিয়োগ, দান ইত্যাদি কত? ২,১৬,০০০ টাকা। এখানে তো বলে রাখি, নতুন সঞ্চয়পত্র ক্রয় এখানে একটা লিমিট রয়েছে, ভবিষ্যৎ তহবিলে একটা লিমিট রয়েছে। লিমিটের অতিরিক্ত কিন্তু সে কিন্তু রিবেট পাবে না। ওকে, মানে হচ্ছে বলা হচ্ছে অনুমোদনযোগ্য। ওকে, এটা হচ্ছে দেখাচ্ছি যে নতুন সঞ্চয়পত্র এখানে সে ক্রয় করছে ১,০০,০০০ টাকা। ইভেন এখানে আরো যে রয়েছে যে সঞ্চয়পত্র সে থেকে মুনাফা পেয়েছে ৫০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা সে কি করেছে? অলরেডি ট্যাক্স দিয়ে দিয়েছে তার ইনকামের উপর ভিত্তি করে। তাহলে এখানে দেখুন, সঞ্চয়পত্র থেকে ইনকাম, আবার নতুন সঞ্চয়পত্র সে ক্রয় করছে। এখন এগুলো আমরা কিভাবে কি আমাদের ট্যাক্স ফাইলিং এ মানে দেখাতে পারি। ওকে, তাহলে দেখুন, এখানে দেখাচ্ছি যে সঞ্চয়পত্রের সুদ বাদে নিয়মিত সুদ বাদে যে সঞ্চয়পত্র থেকে আমি যে টাকাটা ইনকাম করেছি, ৫০,০০০ টাকা ইনকাম করছি। ওকে, এই ৫০,০০০ টাকা বাদে যে টাকা থাকে মানে ৮,৩৮,২০০ টাকা, এটার উপর কিন্তু ক্যালকুলেশন হবে। আমি যেটা শুরুতেই আপনাকে বললাম। ঠিক আছে, চলুন একটু দেখাচ্ছি এখানে এই বিষয়টা। এই যে সঞ্চয়পত্র দিয়ে ইনকাম করছি ৫০,০০০ টাকা, এটা কিন্তু বাদে হবে। তো কত হবে? ৮,৩৮,২০০ টাকা। এটার উপর কিন্তু আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি। প্রথম ৪,০০,০০০ টাকার উপর কোনো আমাদের কি ট্যাক্স দিতে হবে না, শূন্য। যেহেতু এটা ফিমেলদের জন্য হচ্ছে ৪,০০,০০০ টাকা পর্যন্ত কি শূন্য ট্যাক্স। ওকে, তাহলে বাকি কত থাকলো? ৮,৩৮,২০০ থেকে ৪,০০,০০০ বিয়োগ দিয়ে বাকি থাকে ৪,৩৮,২০০ টাকা। পরের স্ল্যাবে হচ্ছে ১,০০,০০০ উপর ৫% হচ্ছে ৫,০০০ টাকা। তাহলে দেখুন, ৪,০০,০০০ আর ১,০০,০০০ ৫,০০,০০০। তাহলে ৮,৩৮,২০০ থেকে ৫,০০,০০০ বিয়োগ দিয়ে কত থাকে? ৩,৩৮,২০০। এটার উপর পরের স্ল্যাবে কত হচ্ছে? ১০%। ১০% করলে কত হয়? ৩৩,৮২০ টাকা। এনে বলে রাখি, প্রথমে হচ্ছে ৪,০০,০০০ হচ্ছে শূন্য, পরে ১,০০,০০০, পরে ৪,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০, পরে হচ্ছে অবশিষ্ট। এটা হচ্ছে স্ল্যাব। এটা তো তার অত নেই, সেজন্য এই পর্যন্ত রয়েছে। এই পর্যন্ত আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাচ্ছি। তাহলে এখানে দেখুন, সঞ্চয়পত্রের সুদ আয়ের বিপরীতে উৎস কর্তৃত্বকর্তার কত ছিল? ৫,০০০ টাকা। ওই যে ৫০,০০০ টাকা ইনকাম করছে, সেখান থেকে সে 5,০০০ টাকা অলরেডি টিডিএস দিয়ে ফেলছে গভর্নমেন্টকে। তাহলে রিয়াদ পূর্ববর্তী কর দেয় কত? ৪৩,৮২০ টাকা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম টোটাল হচ্ছে ৫,০০০, ৩৩,৮২০ টাকা। এটা সঞ্চয়পত্রে সে কর দিয়েছে ৫,০০০ টাকা, টোটাল হচ্ছে ৪৩,৮২০ টাকা। এখন মনে করেন এই যে ৫,০০০ টাকা সে কিন্তু দিয়ে ফেলছে, এই ৪৩,০০০ থেকে আমরা কি পরে বিয়োগ করে আমরা দেখাবো। ওকে, পরে আমরা এসে দেখি। এখানে দেখুন, এখানে আমরা হচ্ছে একটা ক্যালকুলেশন করবো যে টোটাল যে ট্যাক্সেবল ইনকাম করলাম সেখানের উপরে ৩% হারে যে টাকাটা পাবো, মানে ২৫,১৪৬ টাকা, এটা কিন্তু আমরা কি রিবেট নিতে পারবো। এই যে ৮,৩৮,২০০ টাকা, এটা কি ৫০,০০০ টাকায় যদি আমরা মুনাফা করলাম সঞ্চয়পত্র থেকে, সেটা কিন্তু এখানে আসবে না, ওটা বাদে। কারণটা কি? আমরা অলরেডি কি টিডিএস দিয়ে ফেলছি, সো এটার উপর কোনো ট্যাক্স আসবে না। শুরুতে আমি বলছি ট্যাক্স আসবে ৮,৩৮,২০০, এটার উপর ৩% হারে যেটা আসবে সেই অংশটাকে আমরা কি রিবেট হিসাবে আমরা পেতে পারি, কিন্তু তারপরও কন্ডিশনও আছে, সেগুলো আমি দেখাচ্ছি। তাহলে ৮,৩৮,২০০ টাকার উপরে ৩% হারে কত পাচ্ছি? ২৫,১৪৬ টাকা। আর অনুমোদনযোগ্য বিনিয়োগ বা দান ইত্যাদি কত? ২,১৬,০০০। ওই যে সঞ্চয়পত্র নতুন, ঠিক আছে, তারপরে আমাদের কি বিভিন্ন আরো কি রয়েছে দেখাচ্ছি, যেমন স্টক এক্সচেঞ্জ, জীবন বীমা, কল্যাণ তহবিলের চাঁদা, ভবিষ্যৎ তহবিল, এটা টোটাল কত? ২,১৬,০০০। এটার বাকি ১৫% হারে যে টাকাটা আসবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন দেখাচ্ছি। কত আসলো? ৩২,৪০০ টাকা। আর এখানে ২৫,১৪৬ টাকা, কিন্তু সর্বোচ্চ আমরা রিবেট নিতে পারবো কত? মানে গড়ে পাবো হচ্ছে ১০,০০,০০০ টাকা। এই তিনটার ভিতরে লোয়েস্ট কত? ২৫,০০০। মানে এই ২৫,১৪৬ টাকা এখানে দেখাচ্ছি, এই টাকাটা আমরা রিবেট পাবো। ওকে, আমাদের টোটাল কর দিতে হচ্ছে কত? ৪৩,৮২০ টাকা। এই ৪৩,৮২০ টাকা থেকে আমরা
25,146 টাকা বিয়োগ দেবো। তাহলে এখানে দেখুন নিট পদেয় কর, নিট পদেয় করের পরিমাণ হচ্ছে 43,820 টাকা দিয়ে এই যে 25,146 টা বিয়োগ দেওয়ার পরে কত আসলো 18,674 টাকা। এই টাকাতে কিন্তু আরো বাদ যাবে, আরো 5,000 বাদ যাবে। ওই যে আমরা সঞ্চয়পত্র থেকে ইনকাম করেছি 50,000, সেখানে আবার 5,000 টাকা আমরা দিয়ে ফেলছি, ওটা এই যে উৎসে কর্তৃত্ব কর 5,000 টাকা, এটা বিয়োগ দেওয়ার পরে কত হইলো 13,674 টাকা আমরা কি করব, গভর্নমেন্টকে ট্যাক্স দেব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, একটি আমাদের চালান করতে হবে বা পেমেন্ট করতে হবে, সেটা আমরা এই করে আমাদের ট্যাক্স রিটার্নের সাথে আমরা একটা ফিল আপ করে আমরা গভর্নমেন্টকে আমরা এটা দিয়ে দেব। এরপরও যদি আপনাদের কোনো প্রকার যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেগুলোর উত্তর দেব। এরপরও যদি আপনারা মনে করেন যে আপনারা এই ট্যাক্স রিটার্ন ফাইলিং নিয়ে যদি কোনো প্রকার সংশয় থাকে, আপনারা আমাদের এই ট্যাক্স রিটার্ন ফাইলিংয়ের সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন। হোক সেটা আপনারা অনলাইনে দিতে চাচ্ছেন অথবা আপনারা অফলাইনে দিতে চাচ্ছেন, ঠিক আছে, যেভাবে হোক, ঠিক আছে, আমরা আপনাদের ট্যাক্স রিটার্ন ফাইলিং সার্ভিসটা আমরা করে দিতে পারবো। ইভেন আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আমরা অনলাইনের মাধ্যমে এই ট্যাক্স রিটার্ন ফাইলিংটা আমরা সুন্দরভাবে করে দিতে পারবো। এরপরও যদি আপনাদের কোনো প্রকার যদি কোশ্চেন থাকে বা কোনো যে কোনো ধরনের আপনাদের যদি জানার ইচ্ছা থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, আমি উত্তর দিচ্ছি। ইভেন অনলাইনে কিভাবে আপনারা ই রিটার্ন সাবমিট করবেন সেই ভিডিও লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, আর যদি আপনাদের এরপরও যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা অতি শীঘ্রই সেগুলো উত্তর দেব। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে রাখতে পারেন, কেননা আমি এইরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এরকম আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে। খোদা হাফেজ।